নমস্কার সবাইকে। আমি আপনাদের প্রিয় শাকচুন্নি নতুন একটি গল্প নিয়ে আবার হাজির হয়ে গেছি আপনাদের কাছে। আজকের গল্পটি storymoder.com প্রকাশিত দেবজ্যোতি ব্যানার্জির লেখা ভয়ঙ্কর রাত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করে নেওয়া যাক। আমার মামাতো ভাই দিল্লিতে থাকে। আমার মামাতো ভাই আমাকে প্রায়শই ওর বাড়িতে যাবার জন্য আমন্ত্রণ জানাতো। পড়াশোনা চলাকালীন আমরা একসাথেই দিল্লি ইউনিভার্সিটি থেকে অনার্স পাশ করি। কলেজে মামাতো ভাই আর আমার ডিপার্টমেন্ট আলাদা হলেও আমাদের দুজনকার বন্ধুত্ব খুব ভালো ছিল। ভাগ্যক্রমে এখন চাকরির সুবাদে আমরা দুজনেই দিল্লিতেই থাকি। তবে দিল্লিতে ওর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব বেশ অনেকটাই। মামাতো ভাই চাকরি পাওয়ার পর বিয়ে করেছে, তবে আমি এখনও বিয়ে করিনি। আমি এখনও পুরোপুরিভাবে সিঙ্গেল। তবে হয়তো খুব শীঘ্রই 4 হাত এক হতে পারে, দেখা যাক। যাই, মামাতো ভাই বরাবরের অনুরোধের জন্য আমি অফিস থেকে দিন 3 ছুটি নিলাম। আমি মামাতো ভাইকে ফোন করে বললাম কাল ওদের বাড়িতে যাচ্ছি। ভাই কথাটা শুনে রীতিমতো বেশ আনন্দিত হলো। পরের দিন সকালে প্ল্যান মতো সব ঠিকঠাক করে জিনিসপত্র গুছিয়ে নিলাম। মনে করলাম সন্ধেবেলায় রওনা হয়ে যাব। সেই মতো ড্রাইভারকে সব ঠিকঠাকভাবে বুঝিয়ে দিলাম। সন্ধ্যার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় মা যথারীতি সাবধানবাণী বলতে লাগলেন, সাথে একটি তাবিজও দিলেন। আমি তো এইসব দেখে একদম অবাক। আমি বললাম, মা তুমি সেই আগেকার দিনের মতোই মানুষ হয়ে রয়ে গেলে। আর এইসব তাবিজ মাদুলিতে কি আজকাল কেউ বিশ্বাস করে? এসব জিনিসগুলো একেবারেই বিশ্বাস আর কুসংস্কার। এসবকে প্রশ্রয় দিও মামা। আর তুমি, মায়ের শটান জবাব তখন, কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি করি। এটা তুই নিবি আর এক্ষুনি হাতে দিবি। আর কি করা যায়, যথারীতি মায়ের হুকুম মেনে মাদুলিটা হাতে পড়ে নিলাম। এবার আমি আর ড্রাইভার জীবন গাড়িতে গিয়ে উঠে। ঘড়িতে তখন রাত 8টা মতো বাজে। শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। এমনিতেই অমাবস্যার রাত, চারিদিকে নিকষ কালো অন্ধকার। গাড়ির হেডলাইটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে দেখতে বেশ ভালোই পাওয়া যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে আমি বসেছিলাম। পুরো গাড়িটায় আমি আর জীবন ছাড়া আর কেউ নেই। মাঝে ওর সাথে টুকটাক কথা হচ্ছিল, আর গাড়ি চলছিল 100 থেকে 120 কিলোমিটার বেগে। ঠিক এমন সময় আমার ফোনটা বেজে। আমি পকেট থেকে ফোনটা বার করে দেখলাম মা ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো বলতেই মা জিজ্ঞেস করলো, একা যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? আমি বললাম, আরে না না, কোনো অসুবিধা কেন হবে, কোনো অসুবিধা হচ্ছে না, তুমি চিন্তা করো না, আমি পৌঁছে তোমাকে ফোন করব। এই বলে ফোনটা রেখে দিলাম। জীবন কিছুক্ষণ পর একটা গান চালালো। গানটা আমার বেশ পছন্দের। গানটা শুনতে শুনতে কখন যে চোখে ঘুম নেমে এসেছিল জানি না। হঠাৎ করে জীবন এমনভাবে গাড়ির ব্রেকটা মারলো যেন পুরো গাড়িটাই উল্টে যাবার জন্য। আমি জীবনকে ধমক দিয়ে বললাম, এটা কি হলো জীবন, এত জোরে কখনো গাড়ির ব্রেক মারে? জীবন বলল, আমার দোষ না ম্যাডাম, ওনার দোষ, ওনার জন্য সব কিছু। আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি একটা 21 থেকে 22 বছরের মেয়ে একটা সদ্যজাত বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘড়িতে তখন ওই 12টা মতো বাজে। মেয়েটির পরনে সাদা থানের আঁচলটি মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলোভাবে হাওয়ায় উড়ছে। আমি গাড়ির বাইরে এসে বললাম, কি ব্যাপার, আপনি এত রাতে এই শুনশান রাস্তায় বাচ্চা কোলে করেই আমার গাড়ির সামনে আসলেন কেন? তখন মেয়েটা কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমাকে বাঁচান, ওরা আমাকে যে মেরে ফেলবে। আমি কোনো রকমে ওদের ওখান থেকে পালিয়ে এসেছি, সামনেই আমার শ্বশুর বাড়ি, দয়া করে আমাকে আপনারা ওখানে নিয়ে চলুন। আমি বললাম, দেখুন আপনি রাস্তা থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। এই কথা বলতেই মেয়েটি আমার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। ওদিক থেকে জীবন বলল, আমাদের গাড়ির পিছনের সিট তো খালি পড়ে আছে, আমরা না হয় ওকে এই বিপদ থেকে একটু সাহায্য করি। আর সামনেই তো ওর শ্বশুর বাড়ি,
আমরা ওখানেই ওকে নামিয়ে দেবো। জীবনের কথা শুনে মেয়েটিকে আমি গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটিকে কোলে নিয়ে গাড়ির পিছনের সিটে গিয়ে উঠে পড়ল। এরপর জীবন গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর গাড়ির ভিতরে আমার আর জীবনের কেমন একটা অস্বস্তি দিতে লাগলো। একটু চাপা কুকু ও বৃষ্টি আষ্টে গন্ধ গাড়ির ভিতরে যেন মোমো করছে। আমরা আর থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গেই গাড়ির জানলাগুলো খুলে দিলাম। জীবন গাড়িটাকে রাস্তার ধারে দাঁড় করালো। হঠাৎ আমাদের দুজনের কানে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হচ্ছে কেউ যেন কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমরা ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম। শব্দটা আসছে গাড়ির পিছনের সিট থেকে। আমি আর জীবন একটু ভয়ে ভয়ে গাড়ির পিছনের দিকে তাকালাম। তারপরে আমরা যা দেখলাম তাতে আমাদের পায়ের নিচের মাটি সরে গেল। আমরা আমাদের নিজেদের চোখটাকে বিশ্বাসই করতে পারছিলাম না। আমরা যে মেয়েটাকে গাড়িতে তুলেছিলাম সেই মেয়েটা এখন একটা ভয়ানক দানবীতে পরিণত হয়েছে। সেই দানবটার বড় বড় হাত, সে হাতে বড় বড় নখ, চোখগুলো পুরো একেবারে টকটকে লাল, যেন আগুনের গোলা। ঠোঁট থেকে লালা রক্তের কষ ঝরছে। সারা শরীরে শ্যাওলা জাতীয় থকথকে পদার্থ লেগে রয়েছে। সে এক বীভৎস। আমি দেখলাম দানবটা সেই ছোট্ট বাচ্চাটার শরীর থেকে মাংসগুলো পরম তৃপ্তিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। দৃশ্যটা এতই ভয়ঙ্কর সেটা বলে বোঝানো যাবে না। এই দৃশ্য দেখে আমরা দুজন প্রচণ্ড পরিমাণে ঘামতে শুরু করলাম। আমার গলা থেকে যেন কোনো আওয়াজ বেরোলো না, হাত পা যেন অবশ হয়ে গেছে। জীবনে এই সব কিছু দেখে যে বিশ্বাস করতে হবে সেটা কোনোদিন ভাবিনি। আমার পাশে দাঁড়িয়ে থাকা জীবন এইসব কিছু দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি যে এতক্ষণ ধরে দানবটাকে দেখছিলাম সেটাও খেয়াল করিনি। আমি কি করব, ভয় পাচ্ছিলাম না, আমার ভয়ে লাগছিল না, আমার মাথা কাজ করছিল না। আমি আর একবার দানবটার দিকে তাকালাম। এবার দানবটার লাল চোখে চোখ পড়ে যায়। এরপর সে তার বীভৎস লালা ঝরানো চেহারা নিয়ে আমার দিকে তাকায়। একটু একটু করে আমার দিকে এগিয়ে আসতে থাকে। তখন তার ঠোঁটে একটা পৈশাচিক হাসি বিরাজ করছে। যখন দানবটা আমার অনেকটা কাছে চলে আসে তখন আমি দুই হাত দিয়ে আমার মুখটা ঢাকলাম। আর ঠিক তখনই মায়ের দেয়া সেই তাবিজটা থেকে একটা তীব্র নীল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। নীল আলোর প্রভাবে সেই দানবটা আমার থেকে অনেকটা দূরে সরে গেল। তারপর যা ঘটল তা অতি ভয়ঙ্কর। নীল আলোর প্রভাবে দানবের সারা শরীর থেকে মাংস গলে গলে ঝরে পড়তে শুরু করল। দানবটা একটা প্রচণ্ড হাড় হিম করা চিৎকার করে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি দানবটার শরীরে ঢুকে টুকরো টুকরো করে কেটে ফেলতে চাইছে। এবার দানবটা আরও একটি ভয়ঙ্কর চিৎকার করে উঠল। আমি দেখলাম দানবটার শরীরটা মাঝখান থেকে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। সে এক ভয়ঙ্কর হাড় হিম করা দৃশ্য যা আমি কোনোদিন ভুলতে পারবো না। এরপর দানবের সারা শরীরটা আগুনে পুরো ছাই হয়ে গেল। ধুলোর মতো সে বাতাসে মিলিয়ে গেল। ঘটনাটা ঘটার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুমটা ভাঙল জীবনের কণ্ঠস্বরে। জীবন বলল, ম্যাডাম উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। আরে চারিদিকে তাকালাম। সকালে সূর্যের প্রথম কিরণ চারিদিকে আলোকিত করে তুলেছে। ঘুম থেকে উঠতেই জীবন কালকে সেই দানবটার কথা জিজ্ঞেস করল। আমি তাকে বললাম, তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমিও অজ্ঞান হয়ে গেছিলাম, তাই কালকের ব্যাপারটা ঠিক মনে নেই। বাকি ঘটনা তাকে আর কিছু জানালাম না। প্রায় সকাল 7টা নাগাদ আমি আমার ভাইয়ের বাড়িতে পৌঁছালাম। ভাই আমাকে দেখে জিজ্ঞেস করলো, কিরে, তোর তো কাল রাত্রে আমাদের বাড়িতে আসার কথা ছিল, এত দেরি হলো কেন? তখন আমি আর জীবন কালকে রাতের ঘটনাটা সবকে খুলে বললাম। আমার ভাই ঘটনাটা শুনে একটু গম্ভীর গলায় বলল, তোরা যে হাইওয়ে দিয়ে কাল রাত্রে এসেছিলি সেই হাইওয়েতে প্রায় বছর 3 আগে একটা 21 থেকে 22 বছরের মেয়েকে তার বাচ্চা সমেত কতগুলো লোক মিলে কুপিয়ে খুন করে। তারা লাশটাকে পাশের একটা নদীতে ফেলে দিয়েছিল। তখন থেকেই ওই হাইওয়েতে মেয়েটার আত্মা ঘুরে বেড়ায়।
সেই জন্যই ওই হাইওয়ে দিয়ে রাত 10টার পর দিয়ে কেউ যায় না। তোরা ওই হাইওয়ের সম্পর্কে জানতিস না, যার জন্য তোদের সাথে এরকম ঘটনা ঘটেছে। আজকের গল্পের ইতি এখানে। আমরা আবার ফিরবো পরের রবিবার একটা নতুন ধরনের গল্প নিয়ে। আর একটা কথা, শ্রোতাদের শোনার স্বার্থে কিছু পরিবর্তন গল্পে করা হয়েছে। আজকের গল্পের সূত্রধার এবং মূল চরিত্রে ছিলাম আমি, আপনাদের প্রিয় এনে শাকচুন্নি, এবং জীবন ও মামাতো ভাইয়ের চরিত্রে ছিলেন আপনাদের প্রিয় এনে ব্রহ্মমিত্র বসেন। এরকমই ভুতুরে গল্প শোনার জন্য আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি নিশির অন্তরালে।